করোনা টিকা সংকটে বাড়ছে উদ্বেগ, দ্বিতীয় ডোজ নিয়ে অনিশ্চয়তায় প্রথম ডোজের গ্রহীতারা। এসএসসি এইচএসসি পরীক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান খোলার চিন্তা, শিক্ষকদের টিকা দেয়া প্রায় শেষ বলছে মন্ত্রণালয়। জামালপুরে টিআর কাবিটা প্রকল্পের অর্থ নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ, সুবিধা বঞ্চিতদের সোলার প্যানেল পেলেন সচ্ছলরা। বঙ্গোপসাগরে লঘুচাপে সৃষ্টি হতে পারে কাল, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে বলছে আবহাওয়া অফিস। এবং টানা 11 দিনের হামলার পর মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতির ঘোষণা ইসরায়েল ও হামাসের, স্বাগত জানালেন জো বাইডেন। বিরতিহীন সংবাদের প্রধান শিরোনামগুলো শুনছিলেন, পুরো খবর নিয়ে আছি শাফাবিন ফরিদ। করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়ে সংকট দেখা দিয়েছে বিভাগীয় শহর চট্টগ্রাম, সিলেট ও বরিশালে। এ অবস্থায় স্বাস্থ্য ঝুঁকি নিয়ে উদ্বেগে পড়েছেন প্রথম ডোজের টিকা গ্রহীতারা। কবে নাগাদ টিকার পরবর্তী ডোজ দেয়া হবে তাও বলতে পারছেন না স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে প্রতিদিন টিকা দেয়া হতো 2000 মানুষকে, কিন্তু গেল দুদিন ধরে সেখানে টিকা পাচ্ছেন মাত্র 100 জন। নির্ধারিত সময়ে টিকা নিতে এসে ফিরে যাচ্ছেন অনেকে। 3 বার আসছে পর্যন্ত, একবারও আমার এসএমএস যাইতেছে না এবং দিতে পারতেছে না। ভয় হয়েছে যে আমরা একটা মেরে ফেলছি, এখন দ্বিতীয়টা তো ডেট চলে গেছে, পরবর্তী কোনো অসুবিধা হবে কিনা। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, দ্বিতীয় ডোজের মজুদ ফুরিয়ে যাওয়ায় অনেক কেন্দ্রে বন্ধ রয়েছে কার্যক্রম। চট্টগ্রামে মজুদ 9000 টিকা 1 সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে। এই অবস্থায় প্রায় 1,15,000 মানুষের নির্ধারিত সময়ে দ্বিতীয় ডোজ টিকা দেয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। আমরা সবাইকে আশ্বস্ত করছি, সরকারের উচ্চ পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা চলতেছে যে ভ্যাকসিন আবার আনার জন্য, এবং ভ্যাকসিন পৌঁছানো মাত্রই আমরা এই দ্বিতীয় ডোজ যারা পাচ্ছেন না তারা প্রাধিকার ভিত্তিতে আগে তারা ভ্যাকসিন পাবে। সিলেটে টিকার প্রথম ডোজ নিয়েছেন 1,14,011 জন। এর মধ্যে 15,000 মানুষ দ্বিতীয় ডোজ টিকা পাওয়ার আগেই মজুদ শেষ। আমাদের টিকার মজুদ নেই এবং আমরা এখন আপাতত টিকাদান কার্যক্রমটা আপাতত সরকারের নির্দেশনা অনুসারে স্থগিত রেখেছি। বরিশালে দ্বিতীয় ডোজ টিকা পাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন প্রায় 70,000 মানুষ। আমাদের কাছে যে ভ্যাকসিন আছে আগামী 10 কর্মদিবসের মধ্যেই সেটি শেষ হয়ে যাবে। তার পরবর্তীতে অবশ্যই যখন ভ্যাকসিন পাওয়া সাপেক্ষে আবার আমাদের এই কার্যক্রম চালু থাকবে। সেরাম ইনস্টিটিউট থেকে সময়মতো টিকা সরবরাহ না করায় দ্বিতীয় ডোজ টিকা নিয়ে সংকট তৈরি হয়েছে। এ অবস্থায় ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখে দ্রুত টিকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ভারতের সেরাম থেকে অক্সফোর্ডে টিকা না এলে সংকটে পড়বে ঢাকা। এখন হাতে থাকা 12 লাখ টিকা 7 থেকে 10 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এ পর্যন্ত করোনার টিকার জন্য নিবন্ধন করেছেন 72,48,829 জন মানুষ। এর মধ্যে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে 58,19,912 জনকে। এরপরই সরবরাহের সংকটের কারণে প্রথম ডোজের টিকাদান বন্ধ করার পর এখন পর্যন্ত দ্বিতীয় ডোজের টিকা নিয়েছে 39 লাখেরও বেশি মানুষ। সেরাম থেকে আনা 1,02 লাখ ডোজ টিকার মধ্যে অবশিষ্ট আছে মাত্র 12 লাখ, যা দিয়ে 7 থেকে 10 দিন চলতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। কিছু কিছু কেন্দ্রে মজুদ থাকা টিকা দিয়ে চাহিদা মেটাতে পারলেও অনেক কেন্দ্রই পড়ছে টিকা সংকটে। আমরা এখন সেকেন্ড ডোজ দিয়ে যাচ্ছি। আমাদের এখানে 12,395 দিয়েছি প্রথম ডোজ, সেকেন্ড ডোজ আমরা 10,555 দিয়েছি। তো আমাদের ঘাটতি হয়তো 1,000-এর মতো থাকতে পারে। বর্তমান অলরেডি 42,000 দিয়ে ফেলেছি সেকেন্ড ডোজ, এই প্রথম ডোজ যারা নিয়েছেন। আর বাদ বাকি যেটুকু আছে সেটুকু পরিমাণ টিকাও আমাদেরকে ইতিমধ্যে দিয়ে রেখেছেন, আমরা তাদেরকে দিতে পারব। শঙ্কা থাকার পরও টিকা পেয়ে স্বস্তি ছিল অনেকের কণ্ঠে। যে একটা টেনশন তৈরি হয়েছে তার মাঝেও আজকের দিনে আমি এসে টিকা পেয়েছি,
আমার কাছে তো ব্যবস্থাপনাটা খুবই ভালো লেগেছে। টিকা পেয়েছি সময় মতো। আমাদের করোনাও হয়েছিল, 1 মাস পরে আসতে বলেছে। আমরা হ্যাপি। টিকা নিয়ে চিন্তিত স্বাস্থ্য অধিদপ্তরও। প্রথম ডোজের টিকা পাওয়াদের দ্বিতীয় ডোজের টিকা নিশ্চিত করতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে বলে জানিয়েছে তারা। যে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে যে টিকাটি আছে, যার যতখানি মজুদ আছে তার উপর নির্ভর করবে তারা কতদিন দিতে পারবে। কিন্তু আমাদের কাছে যে পরিমাণ মজুদ আছে তাতে সর্বোচ্চ 1 সপ্তাহ চলতে পারবে বলে আমাদের হিসাব। তবে এইটি প্রতিষ্ঠান ভেদে 1-2 দিন বেশি কম হতেই পারে। এদিকে যারা এখনো টিকা পাননি তাদের শঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে রপ্তানিতে বাধা থাকলে অক্সফোর্ডের 15 লাখ ডোজ টিকা ভারতকে উপহার হিসেবে দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোন আলাপে এই প্রস্তাব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এছাড়াও আগামী সপ্তাহে নাগাদ চীন থেকে টিকা কেনার বিষয়টিও চূড়ান্ত হবে। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে চুক্তির টিকা পেতে দেরি হওয়ায় বিপাকে আছেন অক্সফোর্ডের টিকার প্রথম ডোজ নেওয়া ব্যক্তিরা। এই অনিশ্চয়তা আছেন দেশের অন্তত 15 লাখ মানুষ। সেরাম রপ্তানি বন্ধের ঘোষণা দেয় এবার দিল্লির সহযোগিতা চেয়েছে ঢাকা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোন আলাপে পরিস্থিতি তুলে ধরে প্রয়োজনে ভারতকে টিকা উপহার দেওয়ার প্রস্তাব করেছেন পররাষ্ট্রমন্ত্রী। এক্সপোর্টের বারও থাকে, আপনি গিফট করেন, দেখেন ওই অ্যাভিনিউসটা পাবেন কিনা। আগে তো গিফট করেছেন, তো এইটা কোনো উনি বললেন যে আমি জানি আপনাদের অবস্থা, আর আপনি তো আমাদের অবস্থা আরো ভালো জানেন, ওনাদের অবস্থা খুব খারাপ। তাই বললাম তো আমার তো আরো অবস্থা খারাপ, আমার এই 15 লক্ষ লোক এরা যদি না পায় তো একটু তো ইউজলেস হয়ে যাবে। উনি বললেন আই আন্ডারস্ট্যান্ড। আমি বললাম কোনোভাবে চেষ্টা করেন। রাশিয়ার টিকা নিয়ে আলোচনা কিছুটা বাধাগ্রস্ত হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তবে চীন থেকে সিনোফার্মের টিকা কেনার বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে। রাশিয়ারটা এখনো পুরোপুরি হয় নাই, কারণ যে ডকুমেন্ট ওরা পাঠিয়েছিল আমাদের এখান থেকে পাঠানো হয়েছে, কিন্তু এখনো ওইটা ফাইনাল নেগোসিয়েশন হয়। তবে চায়নারটা মোটামুটি শুধু 2টা ডকুমেন্ট দরকার, একটা কালকে চলে গেছে। হোপফুলি এভরিথিং উইল বি সেটেলড বাই দিস উইক। যুক্তরাষ্ট্রের অব্যবহৃত অক্সফোর্ডের টিকা বাংলাদেশকে দেবার অনুরোধ জানানো হলেও সেখান থেকে আনুষ্ঠানিক কোনো উত্তর আসেনি বলেও জানান মন্ত্রী। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্কুল খোলার সব প্রস্তুতি নিয়ে রাখছে শিক্ষা মন্ত্রণালয়। সংক্রমণ কমলে প্রথমে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য স্কুল খোলা যায় কিনা তা নিয়ে ভাবছে সরকার। শিক্ষকদের টিকা দেওয়ার কাজ প্রায় শেষ বলেও দাবি করেছে শিক্ষা মন্ত্রণালয়। করোনার কারণে গত 17 মার্চ থেকে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। 23 মে থেকে স্কুল খোলার সিদ্ধান্ত থাকলেও তা সম্ভব হয়নি। এখন ছুটি বাড়ানো হয়েছে 29 মে পর্যন্ত। করোনা সংক্রমণের হার কমলে স্কুল খোলার সিদ্ধান্ত নিতে পারে, তবে সেক্ষেত্রে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। সে অনুযায়ী প্রস্তুতিও নেওয়া হচ্ছে। এরই মধ্যে সংক্ষিপ্ত সিলেবাস করা হয়েছে। সামাজিক দূরত্ব মেনে কিভাবে শ্রেণী কার্যক্রম পরিচালিত হবে সে বিষয়ে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। আমরাও মনে করছি যে আমাদের শিক্ষার্থীদের স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাওয়া উচিত। সেজন্য আমাদের যে গাইডলাইনটি আছে সেই গাইডলাইনটি অনুসরণ করেই সরকারের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত নিয়ে কিন্তু আমরা আসলে এটি অর্থাৎ রিওপেনিংয়ের কথা আমরা যেটা বলছি শিক্ষা প্রতিষ্ঠান সেটি আমরা করব। বেশিরভাগ শিক্ষককেই করোনার টিকা দেয়া হয়েছে বলে দাবি করছে মন্ত্রণালয়। শিক্ষার্থীদেরও টিকা দেওয়ার চেষ্টা চলছে। ইতিমধ্যে কিন্তু শিক্ষকদের ভ্যাকসিনেশনের কাজটি অনেক ক্ষেত্রে অনেক মানে আমাদের তো অনেক ক্যাটাগরি শিক্ষক আছে, সেটা কিন্তু শেষ হয়েছে। আমাদের বিশেষ করে যারা সরকারি আছেন অথবা এমপিভুক্ত শিক্ষক আছেন বা বিভিন্ন পর্যায়ে যারা আছেন তাদের কিন্তু ভ্যাকসিনেশনের কাজটি করা হয়েছে। গবেষকরা বলছেন নিরাপদ দূরত্ব সহ স্বাস্থ্যবিধি মানতে পারলে করোনা সংক্রমণ কমবে। সেক্ষেত্রে খুলে দেয়া যেতে পারে স্কুল। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এবং অন্য কোনো উপায়ে সামাজিক দূরত্ব বজায় রেখে যদি খোলা যেত তাহলে কিন্তু ভালো হতো। মানে আপনার টেস্ট বেসিসে করে দেখতে পারেন যে কি হচ্ছে। স্কুলগুলোকে স্বাস্থ্যবিধি মেনে খোলার প্রস্তুতি নিতে এরই মধ্যে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
দেখছেন সকাল ৯টার বিরতিহীন সংবাদ। এরপর অন্যান্য খবরের সাথে আরও যা দেখবেন। ট্রেন চলাচল বন্ধ থাকায় বিপাকে রেল স্টেশনকে ঘিরে কয়েক হাজার দিনমজুর, পায়নি সরকারি সহায়তাও। বিশ্বে করোনায় একদিনে ১২,৬৪৫ জনের মৃত্যু, শনাক্ত ৬,৩৫,০০০, ভারতে ৪,২০৯ জনের প্রাণহানি। সাংবাদিক রোজিনা ইসলামের জামিনের অপেক্ষা বাড়ল। বৃহস্পতিবার দুপুরে ভার্চুয়াল শুনানির পর আদেশের জন্য রোববার দিন ধার্য করেন ঢাকা মহানগর হাকিম বাকিবিল্লাহ। এতে আরও ২ দিন কারাগারে থাকতে হচ্ছে প্রথম আলোর এই সাংবাদিককে। বৃহস্পতিবার সকাল থেকেই বিচারিক আদালতের প্রাঙ্গণে জড়ো হন রোজিনার স্বজন, সহকর্মী ও গণমাধ্যম কর্মীরা। 10টায় জামিন শুনানি হওয়ার কথা থাকলেও তা শুরু হয় বেলা ১:৩০টায়। ভার্চুয়াল শুনানিতে রোজিনার আইনজীবী বলেন, মামলার এজাহারে উল্লেখ করা আলামতের সঙ্গে জব্দ তালিকার মিল নেই। সচিবালয় সংরক্ষিত এলাকার নয় বলে, গুপ্তচরবৃত্তির অভিযোগও এক্ষেত্রে প্রযোজ্য নয় বলে দাবি তার। যে ধারায় মামলা হয়েছে তা জামিনযোগ্য বলেও মনে করেন তিনি। জামিন পাওয়াটা তার প্রতি কোনো অনুগ্রহ নয়, জামিন পাওয়াটা তার প্রতি কোনো অনুকম্পা নয়, বরং জামিন পাওয়াটা হচ্ছে তার মৌলিক অধিকার, জামিন পাওয়াটা হচ্ছে তার আইনত অধিকার। রোজিনা ইসলামের দেহ থেকে কিংবা তার দখল থেকে কথিত মতে তিনি কোনো চুরি করেছেন কিনা এবং উদ্ধার হয়েছে কিনা, এটা হচ্ছে একটা আইনগত প্রশ্নবিদ্ধ বিষয়, যেহেতু এজাহার এবং জব্দ তালিকা তা সমর্থন করে না। তবে জামিন আবেদনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ঘটনার দিন দায় স্বীকার করে রোজিনার বক্তব্যের ভিডিও ফুটেজ আদালতে দাখিলের আবেদন করেন। তাকে জামিন দিলে সাক্ষীদের প্রভাবিত করতে পারেন বলেও মন্তব্য তার। এই মামলাটি যেহেতু একেবারেই তদন্তের ইনিশিয়াল স্টেজে, এই সময়ে যদি জামিন প্রদান করা হয় তাহলে মামলার এই তদন্ত বিঘ্নিত হবে। সারাদিন প্রতীক্ষার পরও দিন শেষে জামিনের আদেশ না পেয়ে হতাশ তার পরিবারের সদস্যরা। ভাই হিসেবে আমার অবশ্যই পীড়াদায়ক, আমার জন্য অবশ্যই পীড়াদায়ক। তারপর বিজ্ঞ আদালত মনে করেছেন, এখন আদালতের বিষয়ে বলার ইখতিয়ার তো আমার নাই। যদি একজন ভাইয়ের দৃষ্টিকোণ থেকে দেখেন তাহলে আমি আশা ছিলাম যে আমি আজকে জামিনটা পেয়ে যাব। সোমবার পেশাগত দায়িত্ব পালনের সময় রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটক করা হয়। পরে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয় শাহবাগ থানায়। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কক্সবাজারের টেকনাফে কঠোর লকডাউন দিয়েছে উপজেলা প্রশাসন। কঠোরভাবে বাস্তবায়ন হবে ২১শে মে সকাল থেকে ৩০শে মে পর্যন্ত। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী জানান, কক্সবাজার জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুসারে টেকনাফে 10 দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনা সংক্রমণ বৃদ্ধি এবং রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হওয়ায় এই উপজেলায় ২১শে মে সকাল থেকে কঠোরভাবে লকডাউন বাস্তবায়নে কার্যক্রম শুরু হবে। এ বিষয়ে উপজেলায় মাইকিংও করা হয়। লকডাউনে টেকনাফ উপজেলা থেকে কোনো ব্যক্তি বাইরে এবং বাইরে থেকে ভেতরে প্রবেশ করতে পারবে না। ওষুধের দোকান, হাটবাজার ও দোকানপাট খোলা থাকবে বিকেল ৫টা পর্যন্ত। কঠোর লকডাউনে ট্রেন চলাচল বন্ধ থাকায় রেল স্টেশনকে ঘিরে খেটে খাওয়া কয়েক হাজার দিনমজুর পড়েছেন বিপাকে। কাজ না থাকায় অলস সময় কাটছে তাদের। দিন গুনছেন লকডাউন খোলার অপেক্ষায়। এসব খেটে খাওয়া মানুষজন এখনও পাননি সরকারি সহায়তা। আনোয়ার হোসেন দীর্ঘ ৪২ বছর ধরে কমলাপুর রেল স্টেশনে করছেন কুলির কাজ। পরিবারের 4 সদস্যকে নিয়ে ভাড়া থাকেন রাজধানীর মুগদায়। লকডাউনের কারণে ট্রেনে যাত্রী পরিবহন বন্ধ রয়েছে ১.৫ মাসেরও বেশি সময়। কাজ না থাকায় তাই তো পরিবার নিয়ে পড়েছেন বিপাকে। বাসায় যায় মুখ দেখানো চলে না আমাদেরকে, তার বাদেও যাই কি করব, বাল বাচ্চা আছে, তাদের মুখের দিকে তাকায় যাইতে হয়। আমাদের কষ্ট বলার মতন লোক নাই আর কি, এইটাই আর কি বললাম। কেউ জিজ্ঞাসা করেনি কখনো আমাদের। তার মতো সারা দেশের প্রায় ৩৫০টি রেল স্টেশনে এরকম কর্মী আছেন কয়েক হাজার। আয় রোজগার বন্ধ থাকায় বেশিরভাগেরই একই অবস্থা। মানবেতর জীবন পার করছেন এ খাত সংশ্লিষ্ট শ্রমিকরা। রেল আসলে পরে আমরা যাইতাম, এখানে মালটা মানালে যেতাম, কেউ ১০০ দিত, কেউ ৫০ দিত, যে যা দিতে পারি এগুলো নিয়ে আমরা ডাল ভাত নিয়ে বউপোলা নিয়ে চলতাম আর। এখন তো এগুলো বন্ধ, আমরা চলতেও পারি না, খুব অভাবে আছি আমরা। এখন তো মাল মূল্য আসে না, খুব কম, এবং দোকানপাট বন্ধ ছিল, করোনার ধরনের মাল কম আছে, আমাদের ইনকাম কমে গেছে। দীর্ঘদিন বন্ধ,
কাজকাম বন্ধ, এই আসে বই আসা লইছে। রেলের নিবন্ধিত শ্রমিক ছাড়া অন্যদের সহায়তার কোনো সুযোগ নেই মন্ত্রণালয়ের। তবে মালবাহী ট্রেনে পণ্য পরিবহন বাড়ায় সংকট কেটে আসবে বলে আশা রেলমন্ত্রীর। মালামাল পরিবহনের জন্য যেটা কুলি যারা সাধারণত মালামাল পরিবহন উঠানামা করার জন্য, যেহেতু আমাদের মালামাল পরিবহন স্বাভাবিক অবস্থায় আছে যেগুলো প্রয়োজন, কাজে সেখানে তো তারা সেই আর্নিং তাদের হওয়ার যেটা সেটা তা পাই। রেজিস্টার্ড যে সমস্ত কুলি আছে এরা, আর যেগুলো আমরা প্যাসেঞ্জারদের যে ক্যারি করে বা এটার জন্য তাদেরকে এনগেজ কাউকে করা হয়। লকডাউন পরিস্থিতিতে সহায়তার দাবি জানিয়েছেন রেলের উপর নির্ভরশীল খেটে খাওয়া শ্রমিকরা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও দুর্ঘটনাপ্রবণ রেলপথ আখাউড়া সিলেট লাইন। প্রতি বছরই নানা দুর্ঘটনায় মারা যাচ্ছেন অনেক যাত্রী। দুর্ঘটনার কারণ হিসেবে রেল কর্তৃপক্ষ এবং চালকদের অসতর্কতার প্রমাণ মিলেছে বিভিন্ন তদন্তে। তবে দুর্ঘটনা এড়াতে এই রেলপথ ডাবল লাইনে রূপান্তরের প্রক্রিয়া চলছে, জানালেন পরিকল্পনা মন্ত্রী। আখাউড়া থেকে সিলেট পর্যন্ত রেল লাইনের দৈর্ঘ্য ১৭৭ কিলোমিটার। এই অংশে ছোট বড় ২৭০টির সেতুর বেশিরভাগই ঝুঁকিপূর্ণ, এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এই রুটে ২০১৯ সালে ৯টি দুর্ঘটনায় প্রাণ হারান ২১ জন, আহত হন শতাধিক। চলতি বছরের ফেব্রুয়ারিতে এবং গেল বছরের ডিসেম্বরে তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হয়ে নষ্ট হয় বিপুল পরিমাণ জ্বালানি। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় দুর্ঘটনার কারণ বলে মনে করছেন অনেকে। রেলের যে অবকাঠামো যে টেকসই থাকার কথা ছিল, এই ধরনের টেকসই নাই। রেলের স্লিপার নাই বা কোথাও কোথাও বাঁশ এবং কাঠ দিয়ে জুড়াতালি দিয়ে দেওয়া আছে। অনেকদিন থেকে আমাদের এখানে রেলপথের কোনো সংস্কার কাজ আসলে আমাদের চোখে পড়ে না। গত কয়েক মাসের মধ্যে কয়েকটা দুর্ঘটনা ঘটেছে। বিভিন্ন সময়ে তদন্তে রেল দুর্ঘটনার কারণ হিসেবে শুধু লাইনের ত্রুটি নয়, যান্ত্রিক সমস্যা এবং চালকদের ব্যর্থতাও উঠে এসেছে বলে দাবি বিভাগীয় কর্মকর্তার। আখাউড়া সিলেটের মধ্যে যে রেল লাইনগুলো আছে সেটা দীর্ঘদিনের পুরাতন, অনেক সময় রেল লাইনগুলো পাওয়া যায় না। কিছু যান্ত্রিক ত্রুটি আছে, মানে বিভিন্ন ত্রুটির কারণে এই অঞ্চলে কিছু ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছে। দুর্ঘটনা এড়াতে ঢাকা সিলেট রেলপথের আখাউড়া থেকে সিলেট পর্যন্ত অংশ ডাবল লাইনে উন্নীত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। আমাদের দাবির প্রেক্ষিতে যদিও ডুয়েল গেজটা প্রায় চূড়ান্ত অনুমোদন হয়ে গিয়েছিল, আবার আমরা রিভিশনের পর্যায়ে গিয়েছি। এখন আমরা ডাবল ট্র্যাকের জন্য চিন্তাভাবনা নয়, হিসাব নিকাশ করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ এই রেলপথ দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। জামালপুর সদরের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের টিআর ও কাবিটা প্রকল্পের অর্থ নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নির্দেশনা অনুযায়ী ওই দুই প্রকল্পের মোট বরাদ্দের 50% অর্থ দিয়ে সোলার প্যানেল কেনা হলেও তা বিতরণের নিয়ম মানা হয়নি। গরিবা সুবিধা বঞ্চিতদের পরিবর্তে সোলার প্যানেল পেয়েছেন সচ্ছল ব্যক্তি, এমনকি স্থানীয় জনপ্রতিনিধিরাও। জামালপুর জেলার নাওভাঙ্গার চর, ব্রহ্মপুত্র নদীর কোল ঘেঁষে একটি গ্রাম। সদর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের আওতাভুক্ত গ্রামটি সরকার ঘোষিত শতভাগ বিদ্যুতায়িত এলাকা। তবে এরপরও নিজ খরচে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগ নিতে হয়েছে এই গ্রামের বাসিন্দাদের। বিদ্যুৎ আমরা সরকার সুবিধা মতো করে দেয় নাই, আমরা এই টাউন থেকে টেনে নিয়ে আসি, নিজেরাই টাকা দিয়ে কারেন্ট নিয়ে আসি। অথচ এসব সুবিধা বঞ্চিত আর অসহায় মানুষের জন্য প্রতি বছর কোটি কোটি টাকার সোলার প্যানেল বিনামূল্যে বিতরণ করছে সরকার। যদিও বেশিরভাগ ক্ষেত্রে স্থানীয় প্রভাবশালীরা পেয়েছেন এসব সোলার প্যানেল। জামালপুর সদর পৌরসভার আমলাপাড়ার এই নিজস্ব অট্টালিকায় বাস করেন মুনিরা বেগম। 2018-19 অর্থ বছরের টিআর প্রকল্পের মাধ্যমে তিনি 2টি সোলার বরাদ্দ পেয়েছেন। টোটাল কয়টা পেয়েছেন? 2টা পেয়েছি, একটা আছে বাসায় আর একটা আমার ইয়েতে দিতে, অফিসে দিতে। আর নেত্রী হিসেবে আমরা একটা 2টা তো পাই। মুনিরা বেগমের সাথে আরো কয়েকজন নেতাকর্মী এই বরাদ্দ পেয়েছেন। সোলার পেয়েছেন? হ্যাঁ, পাইছি। কয়টা? আমরা এমপি সাহেবের বলছিলাম এইবার সোলার আসলে একটা করে সোলার আমাদের দিবেন, এটা আমাদের দাবি থাকতেই পারে, উনি ওই হিসেবে দিচ্ছে। জামালপুর সদর পৌরসভার বাইরের এলাকাতেও রয়েছে এমন অনিয়ম। স্থানীয় চেয়ারম্যান মেম্বাররা নিজেরা এসব সোলার ব্যবহার করছেন বলে অভিযোগ রয়েছে। শুধু বাসাবাড়ির সোলার নয়, রাস্তায় ব্যবহারের সোলারেও ক্ষেত্রে রয়েছে নানান অনিয়ম। তালিকায় থাকার পরও অনেক জায়গায় চোখে পড়েনি কোনো সোলার। এসব সোলারের মান নিয়েও আছে নানান অভিযোগ। সদর উপজেলা থেকে অদ্যাবধি আমাদের কাছে কেউ কোনো কমপ্লেন যেহেতু করে নাই,
যে সোলার স্ট্রিট নষ্ট হয়ে গেছে, এটা মেরামত করা প্রয়োজন। আমরাও হচ্ছে সোলার যে মানে যারা এখানকার এজেন্ট হিসেবে কাজ করেছে তাদেরকে সেরকমভাবে জানাতে পারি না। 2014-15 অর্থ বছর থেকে প্রতি বছরই সোলার প্যানেল বিতরণ করছে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। তবে মাঠ পর্যায়ে এর বাস্তবায়নের দায়িত্ব রয়েছে রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠান ইটকল। এনামুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে বিস্তারিত দেখুন আজ রাত 9:30টায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানীমূলক অনুষ্ঠান তালাশে। কাল বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে, আর সেটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। সেটি হলে এর নাম হবে ইয়াস। সাগরের আবহাওয়া, তাপমাত্রা দেখে এই ধারণা আবহাওয়া অফিসের। এক বছরেও আমপানের ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি উপকূলের বাসিন্দারা। 2020-এর 20 মে এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় সাতক্ষীরার উপকূলীয় এলাকা। সে ঝড়ের 1 বছর পূর্ণ হওয়ার দিন আরেকটি ঘূর্ণিঝড়ের শঙ্কা জানিয়েছে আবহাওয়া অফিস। তারা বলছে, উত্তর আন্দামান সাগর ও এর পাশের পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় শনিবার নাগাদ একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে, আর সেটি নিতে পারে ঘূর্ণিঝড়ের চেহারা। বর্তমান আবহাওয়া পর্যবেক্ষণ অনুযায়ী আগামী 22 তারিখ নাগাদ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এবং এটি পরবর্তীতে ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা আছে। লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে 26 মে সকাল নাগাদ ভারতের উড়িষ্যা পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের খুলনা উপকূল অতিক্রম করতে পারে। বর্তমান আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী এবং গাণিতিক আবহাওয়া পূর্বাভাস পদ্ধতির বিষয়গুলো যদি বিবেচনায় আমরা নেই, তাহলে দেখা যাচ্ছে এটি আগামী 26 তারিখ নাগাদ এটি ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং বাংলাদেশ উপকূল এলাকায় পৌঁছার একটা সম্ভাবনা রয়েছে। গত 1 বছরে বঙ্গোপসাগর উপকূলে কোনো ঝড় না হওয়ায় ঘূর্ণিঝড়ের সম্ভাবনা প্রবল, আর সেটি হলে এর নাম হবে ইয়াস। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের পর আবারও বাড়ল ভোজ্য তেলের দাম। সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে প্রতি মণ সয়াবিন তেলের দাম বেড়েছে 350 টাকারও বেশি। ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণেই মূলত দেশের বাজারেও দাম বাড়ছে। বর্তমানে বিশ্ববাজারে প্রতি টন অপরিশোধিত সয়াবিন তেল বিক্রি হচ্ছে $1480, যা এ যাবৎকালের সর্বোচ্চ। এদিকে পাইকারি দামের প্রভাব পড়েছে খুচরা বাজারগুলোতেও। ব্র্যান্ডের ভেদে 1 লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে প্রায় 140 টাকায়। তেল কিনতে বাড়তি দাম গুনতে ভোগান্তিতে পড়ছেন ভোক্তারা। সংবাদের এ পর্যায়ে জেনে নেব এ সপ্তাহের বাজার দর। রাজধানীর কারওয়ান বাজার সহ অন্যান্য বাজারে বেড়েছে ভোজ্য তেল ও পেঁয়াজের দাম, তবে কমতে শুরু করেছে চাল ও মুরগির দাম। আরও জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, বাজার পরিস্থিতি সর্বশেষ জানাবেন। দেখুন, আমি সকাল থেকে রাজধানী কারওয়ান বাজার, হাতির বাজার সহ বেশ কিছু বাজার ঘুরেছি। তবে ঈদের পরে যেহেতু একটু ক্রেতা সাধারণ অন্যান্য ছুটির দিনের তুলনায় আজকে একটু কম, তবে ক্রেতাদের জন্য সুখবর যেমন আছে তেমন দুশ্চিন্তাও আছে। তবে যদি এই মুহূর্তে বাজারের চিত্রটা যদি আমি আপনাকে দেখাই, ঠিক এই মুহূর্তে আমি পেঁয়াজের যে পাইকারি আড়ত রয়েছে কারওয়ান বাজারে সেখানে আছে। আপনি দেখছেন যে বাজারে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজও রয়েছে, দেশি পেঁয়াজ এবং আমদানি করা ভারতীয় পেঁয়াজও রয়েছে। তবে ক্রেতাদের আমি আপনাকে প্রথমে বলেছিলাম দুশ্চিন্তা এবং সুখবর দুটোই আছে। সেই দুশ্চিন্তার বিষয়ে যদি আপনাকে বলা হয়, সেক্ষেত্রে পেঁয়াজের দামটা কিন্তু গত কয়েকদিনের তুলনায় আজকে বেশ চড়া দামে বিক্রি হচ্ছে। আমরা যদি সেই দামটা একটু বলি, ঈদের আগে যে দেশি পেঁয়াজটা 35 থেকে 40 টাকা বিক্রি হয়েছিল, সেটা সপ্তাহের ব্যবধানে প্রায় কেজিতে 5 টাকা বিক্রি হয়ে আজকে কিন্তু 40 থেকে 45 টাকা বিক্রি হচ্ছে। খুচরা বাজারে এটা প্রায় 50 টাকা পর্যন্ত। আর ভারতে আমদানি করা পেঁয়াজও কিন্তু 35 থেকে যেটা 35 টাকা ছিল সেটা কিন্তু এখন 39 থেকে 40 টাকা বিক্রি হচ্ছে, আর খুচরা বাজারে সেটা 35 টাকা বিক্রি হচ্ছে। আর দুশ্চিন্তা আরেকটি কারণ হচ্ছে ভোজ্য তেল, যেটা কয়েক মাস ধরে ক্রেতাদের কিন্তু ভোগান্তিতে পড়ছেন এই ভোজ্য তেল কেনার জন্য। যেটা ঈদের আগে থেকে ঈদের পরে পাইকারি বাজারে অর্থাৎ চট্টগ্রামের খাতুনগঞ্জ, ঢাকায় মৌলভীবাজার পাইকারি বাজারে ব্যারেল প্রতি অর্থাৎ মন প্রতি দামটা বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন আন্তর্জাতিক বাজারের জন্য দামটা বৃদ্ধি পেয়েছে এবং সেটা প্রভাব কিন্তু খুচরা বাজারে পড়েছে। প্রতি লিটার যদি বোতলজাত হয় সেক্ষেত্রে 138, 39, 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর ক্রেতাদের জন্য সুখবর যদি বলা হয়, সেক্ষেত্রে বেশ কয়েক মাস ধরে যে ভোগান্তিতে পড়া হয়েছিল চড়া চালের দামে, সেই দামটা কিন্তু তুলনামূলক অনেক কমে এসেছে। কারণটা হচ্ছে ভরা মৌসুম, বড় মৌসুমের ধান কাটা শুরু হয়েছে, চালটা বাজারে আসছে। যে
মিনিকেট চালটা ঈদের আগে আপনার 62 থেকে 65 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, সেটা কিন্তু এখন 58 থেকে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। যেই মোটা স্বর্ণা চালটা যেটা ঈদের আগে 45 থেকে 46 টাকা বিক্রি হচ্ছে, সেটা কিন্তু এখন 42 থেকে 43 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন উত্তরবঙ্গ সহ সারা দেশে বড় মৌসুমের পুরোপুরি চালের চালানটা যখন বাজারে আসবে, সে দামটা আরও সহনীয় হবে, ক্রেতাদের নাগালে আসবে। আর একটু সুখবর হচ্ছে ক্রেতার জন্য, সেটা হচ্ছে ব্রয়লার মুরগি। ঈদের পরে চাহিদা কমে যায় ব্রয়লার এবং সোনালী মুরগির দামটাও নাগালে চলে এসেছে। যেটা ঈদের আগে সোনালী মুরগি 280 থেকে 300 টাকা বিক্রি হচ্ছিল, সেটা এখন 250 টাকা বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দাম কমে 140 থেকে 145 টাকা বিক্রি হচ্ছে। মূলত এই ছিল রাজধানীর কারণ বাজার থেকে বাজার দরের সর্বশেষ। কারওয়ান বাজার থেকে বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী শাহিদ আহমেদ। জমি নিয়ে বিরোধের জেরেই রাজধানীর পল্লবীতে সন্তানের সামনে কুপিয়ে হত্যা করা হয় শাহিন উদ্দিনকে। আর এই ঘটনার পেছনে আছেন লক্ষ্মীপুর 1 আসনের তরিকত ফেডারেশনের সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল। ভৈরব থেকে তাকে গ্রেপ্তারের পর এমনটাই জানিয়েছে র্যাব। তারা জানিয়েছেন আবাসন ব্যবসা টিকিয়ে রাখতে সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা দিতেন আউয়াল। 16 মে বাসা থেকে ডেকে নিয়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় রাজধানীর মিরপুরের পল্লবীর বাসিন্দা শাহিন উদ্দিনকে। এই ঘটনায় বৃহস্পতিবার কিশোরগঞ্জের ভৈরব থেকে লক্ষ্মীপুর 1 আসনের সাবেক এমপি এম এ আওয়ালকে গ্রেপ্তার করে র্যাব। র্যাব জানায়, রাজনীতির বাইরে আবাসন ব্যবসায় জড়িত সাবেক এমপি এম এ আওয়াল। জমি নিয়ে তার বিরোধ ছিল শাহিন উদ্দিনের সঙ্গে। এর জেরে শাহিনকে হত্যার পরিকল্পনা করেন এম এ আওয়াল। হত্যাকাণ্ডের দায়িত্ব দেন সন্ত্রাসী সুমনকে। গ্রেপ্তার পরবর্তী জিজ্ঞাসাবাদে আউয়াল ঘটনার সাথে যে সংশ্লিষ্ট থাকার কথা উনি জানিয়েছেন এবং ওনার বক্তব্যের মাধ্যমে আমরা জেনেছি যে সুমন বা এলাকায় যে ওনার যে জমি ব্যবসা আছে, যে ওনার আলীনগর প্রকল্প রয়েছে, জমি সংক্রান্ত বিরোধ ছিল শাহিনের সাথে। এদিকে শাহিন হত্যায় সুমন সহ 2 জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। আমরা 2 জনকে গ্রেপ্তার করেছি। একজনের নাম হচ্ছে রনি তালুকদার, আর মূল যে আসামি পরিকল্পনা করেছেন, এর আগেও পরিকল্পনা করে হত্যার সাথে জড়িত ছিলেন মূল আসামি সুমন ব্যাপারী, তাকে আমরা গ্রেপ্তার করেছি। আমরা যে 2 জনকে গ্রেপ্তার করেছি তাদের কাছ থেকে আমরা অনেকের নাম পেয়েছি এবং আমরা প্রত্যেককেই এটা আইনের আওতায় আনা হবে এবং তাদেরকে যথাযথ ইয়ে করা হবে। ঘটনায় জড়িত সবার বিচারের দাবি জানিয়েছে নিহত শাহিনের পরিবার। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিম্নমানের পণ্য উৎপাদন ও পণ্যের ওজন পরিমাপে কারচুপির কারণে গত 10 মাসে ছোট বড় বিভিন্ন প্রতিষ্ঠানকে 6,14,13,000 টাকা জরিমানা করেছে বিএসটিআই। রাজধানীর তেজগাঁওয়ে গতকাল বিএসটিআই ভবনে বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভায় একথা জানান সংস্থাটির মহাপরিচালক নজরুল আনোয়ার। গত বছরের মার্চ থেকে শুরু হয় করোনা সংক্রমণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে লকডাউন ঘোষণা করে সরকার। তবে করোনা পরিস্থিতিতেও কার্যক্রম চালিয়ে যায় বাংলাদেশি স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই। আলোচনা সভায় সংস্থার পরিচালক জানান, 2020 সাল থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত রাজধানী সহ সারা দেশে মোবাইল কোড ও সার্ভিল্যান্স কার্যক্রম পরিচালনা করে বিএসটিআই। এই 10 মাসে 890টি মোবাইল কোড, 1504টি সার্ভিল্যান্স কার্যক্রম পরিচালনা করা হয়। মামলা হয় 1998টি। দায়েরকৃত মামলা 1489টি, 39 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, 220টি পেট্রোল পাম্প, 46টি প্রতিষ্ঠান শৃঙ্খলা, 10 কোটি মূল্যের মালামাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। শিল্প খাতের উন্নয়নের চলমান ধারা অব্যাহত রাখতে বিএসটিআইর কার্যক্রমকে আরও সম্প্রসারণ ও আধুনিকায়ন করতে হবে। একই সাথে সঠিক পরিমাপের যন্ত্রপাতি ব্যবহার ও ওজনে কারচুপি রোধে বিএসটিআই সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের তাগিদ দেন শিল্পমন্ত্রী। স্বাস্থ্যসেবায় ব্যবহৃত ওজন ও পরিমাপ যন্ত্রপাতি সঠিক পরিমাপ নিশ্চিত করা না গেলে সঠিক রূপ নির্ণয় করা সম্ভব নয়। অন্যদিকে সঠিকভাবে ডায়াগনোসিস করা না গেলে যথার্থ চিকিৎসা সম্ভব হবে। বিএসটিআই সক্ষমতা বাড়াতে 10 জেলায় আঞ্চলিক কার্যালয় স্থাপনের কথা জানান মহাপরিচালক, যেখানে পূর্ণাঙ্গ ল্যাবসহ সার্টিফিকেট প্রদানের ব্যবস্থা থাকবে। এছাড়াও আরও 10টি কার্যক্রম হাতে নিয়েছে সংস্থাটি। মাঠ পর্যায়ে বিএসটিআইর কার্যক্রমের সম্প্রসারণের জন্য 10টি জেলা বিএসটি আঞ্চলিক কার্যালয় স্থাপনের প্রজেক্ট গ্রহণ করা হয়েছে এবং 3টি জেলা কার্যালয়কে আমরা আঞ্চলিক কার্যালয়ে রূপান্তর করা হবে। কোনো অসাধু ব্যবসায়ী যাতে নকল সার্টিফিকেটের মাধ্যমে ছাড়পত্র নিতে না পারেন, এর জন্য কাস্টমস হাউসগুলোকে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছে বিএসটিআই। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
করোনায় ঋণ ও করের চাপে দিশেহারা ফেনীর বিসিক শিল্পনগরীর উদ্যোক্তারা। ইতিমধ্যেই কিছু প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, আর যেসব প্রতিষ্ঠান চালু আছে সেগুলো অস্তিত্বের লড়াইয়ে। তবে বিসিক কর্তৃপক্ষের দাবি, সমস্যা কাটিয়ে উঠতে দেয়া হচ্ছে প্রণোদনা সহ নানা সুবিধা। ফেনীর বিসিক শিল্পনগরীতে গড়ে উঠেছে বস্ত্র, ঔষধ, বেকারি, গার্মেন্টস সহ বিভিন্ন খাতের ৪৫টি শিল্প প্রতিষ্ঠান। এর মধ্যে করোনা পরিস্থিতির কারণে গত বছর থেকে এ পর্যন্ত 10টি প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। অস্তিত্বের লড়াইয়ের মুখে আরও কয়েকটি কারখানা। উদ্যোক্তারা বলছেন, ধার দেনা করেও কারখানা চালু রাখা কঠিন হয়ে পড়েছে। আমরা গার্মেন্ট কিছু আছে আর শ্রমিক আছে, কিছু টেক্সটাইল করে বিক্রি করে আমরা পয়সা আনি, শ্রমিক করে, আর কিছু কিছু ডাক্তারি মানে মেডিসিন আমরা পাঠাচ্ছি। এই অবস্থার ভিতরে আমরা সকল জায়গাতে আমরা সেখানে আটকানো, আমরা ব্যাংকের কাছে ব্যাংকের ঋণ নিয়ে আমরা দায়বদ্ধতার ভিতরে আছি। এখন ব্যাংকের টাকা পরিশোধ না করে আমি ফ্যাক্টরি বন্ধ করব কিভাবে? নানা ক্ষেত্রে ভ্যাট ট্যাক্স মওকুফ করা হলেও সেই সুবিধা না পাওয়ার অভিযোগও আসছে। উল্টো অনৈতিক সুবিধার জন্য হয়রানি করা হচ্ছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। সরকার আমাদেরকে প্রণোদনা দিচ্ছে, ঘোষণা দিচ্ছে, আমাদের ট্যাক্স মওকুফ করছে, ঘোষণা দিচ্ছে। আদৌ কিন্তু কোনো ট্যাক্স আমরা মওকুফের আওতায় আমরা পড়ি নাই, আমরা পাচ্ছি না। ট্যাক্স যা আছে 100% আছে, উপরন্ত ট্যাক্সের উপরে আরও বাড়তি ট্যাক্সও অনেক সময় আমাদেরকে দিতে হয়। তবে করোনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রণোদনা দিতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিকের কর্মকর্তারা। 20,000 কোটি টাকার বাহিরেও বিসিকের সাথে আমাদের অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, মাইক্রো এবং মাঝারি শিল্পের জন্য কর্মসংস্থান ব্যাংকের সাথে একটা এমইউ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেখানে এই তহবিলের পরিমাণ হচ্ছে 5,000 কোটি টাকা। এছাড়া হয়রানি বন্ধে সব ধরনের কর পরিশোধে ওয়ান স্টপ সার্ভিস চালু হচ্ছে বলে জানিয়েছে বিসিক কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। লক্ষ্মীপুরে হতদরিদ্র একই পরিবারের 6 জনই দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায় কাজকর্ম করতে পারছে না পরিবারটি। বর্তমানে মানবেতর জীবন কাটাচ্ছে তারা। তাদের সাহায্যে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দৃষ্টি প্রতিবন্ধী মোহাম্মদ ইসমাইল হোসেন, তার পরিবারের আরও 5 জন জন্মগতভাবেই দৃষ্টি প্রতিবন্ধী। অন্যের উপর নির্ভর করে কখনো একবেলা আবার কখনো না খেয়ে উপোস থাকতে হচ্ছে ওই পরিবারের সদস্যদের। কেবল ইসমাইল হোসেনের বড় ছেলে দৃষ্টি প্রতিবন্ধী রহমতুল্লাহ গান গেয়ে কিছু টাকা আয় করেন, যা সামান্যই। দুঃখ ভরা জীবন দিয়া পাঠাইলা সংসারে, সুখের যে নিষেধ করলা যেন না আসে দুয়ারে। সপ্তাহ আমরা মসজিদে যাই, যদি মিলে আল্লাহ মিলে, খাওয়া না হলে আলহামদুলিল্লাহ আমাদের খেয়ে না খেয়ে দিন কাটতে হয়। প্রতিবন্ধী এই পরিবারের সাহায্যে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। সমাজের বিত্তবানদেরকে বলবো যেন ওনাদের মাঝে এগিয়ে আসে। তাদের পাশে আসলে আমাদের উচিত সকলকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। দৃষ্টি প্রতিবন্ধী পরিবারটিকে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দিয়েছি তাদের জন্য এই টাকা দিয়ে একটি মুদির দোকান তৈরি করে দিবে। যে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে যে ঘরগুলো নির্মাণ করা হচ্ছে, সেখানেও যদি তাদেরকেও যেতে চায়, মানে তাদের বাড়ির কাছাকাছি যদি কোনো জায়গা আমরা পাই, সেখানে একটি ঘর তাদেরকে আমরা নির্মাণ করে দিব। এছাড়া সরকারি সব সুযোগ সুবিধা দেওয়ার আশ্বাস দেন তিনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। প্রচণ্ড তাপদাহে অস্থির প্রকৃতি। তীব্র গরমে ঠান্ডা বাতাস পেতে বাংলার ঐতিহ্যবাহী তালপাতার পাখার জুড়ি নেই। তবে সময়ের সাথে গুরুত্ব হারাচ্ছে তালপাতার পাখা। একই সাথে বাড়ছে এর কারিগরদের দুর্ভোগও। অনেকেই বাধ্য হয়ে ছেড়ে দিয়েছেন এই পেশা। যারা এখনও তালপাখা তৈরি করছেন তারা কাটাচ্ছেন মানবেতর জীবন। যশোরের বসুন্ধিয়ার বাদ্যকর পাড়ার মজিদা খাতুন, সন্তানসহ 6 জনের সংসার তার। বছরে 3 মাস পরিবারের প্রায় সবাই মিলে তৈরি করেন তালপাতার পাখা। পরিবারের অন্যতম আয়ের উৎস এই পাখা বিক্রি। আমাকে স্বামী আসছে কাইটে নিয়ে আসে, আর আমরা আসছে বান্ধা করি, বান্ধা টান্ধা করে শাসে শুষে কায়দা করে ঝুলে যাতাইয়ে বান্ধে আমার স্বামীকে দিই, তারা বিক্রি করে নিয়ে আসে। কয়েক বছর আগেও এখানকার 2 শতাধিক পরিবার তালপাতার পাখা তৈরির সাথে যুক্ত ছিল। তবে ধীরে ধীরে কমছে এ সংখ্যা। বর্তমানে তালপাতার পাখা তৈরি করে সংসার চালায় গ্রামের 1/2 শতাধিক পরিবার। কারিগররা বলছেন, একদিকে যেমন এই পাখার চাহিদা কমছে, অন্যদিকে তেমনি
তাল গাছের সংখ্যা কমতে থাকায় কঠিন হয়ে পড়েছে তাল পাতা জোগাড় করাও। কমতে শুরু করেছে এ পাখার দামও। পাতা পাওয়া যায় না, অনেক দাম দিয়ে কিনে আনতে হয়, দূর থেকে আনতে হয়, ধারে পাশে পাওয়া যায় না, এতে অনেক কষ্ট। এর জন্য অনেক লোকেই ছেড়ে দিয়েছে। তাজা পাকাগুলো ভালো চলতো, বিক্রি হতো, পয়সা কম হতো, আর এখন দাম বেশি। বিভিন্ন জিনিসের জন্য পাকাগুলো তৈরি হয় না, কারেন্টের জন্য। বংশ পরম্পরায় তালপাতার পাখা তৈরি ও বিক্রির সাথে জড়িতদের বেশিরভাগেরই নেই প্রাতিষ্ঠানিক নিবন্ধন। ক্ষুদ্র ঋণ বা অন্য সহায়তা পেতে ট্রেড লাইসেন্স জমা দিয়ে প্রাতিষ্ঠানিক নিবন্ধন করতে হবে বলে জানিয়েছে বিসিক। তারা ট্রেড লাইসেন্স নিয়ে আসবে, ফটোকপি এবং আরও আনুষঙ্গিক যে কাগজপত্রগুলো তারা আনতে পারে, তাহলে তাদেরকে আমরা আমাদের ক্রাইটেরিয়ার মধ্যে ফেলে আমরা তাদেরকে নিবন্ধনটা দিয়ে দিতে পারবো। এবং এরপরে যেটা থাকে, যদি আর্থিক সহায়তার ব্যাপারে তারা আমাদের কাছে আর্থিক সহায়তা চায়, তাহলে আমাদের বিভিন্ন ব্যাংক, যেমন কর্মসংস্থান ব্যাংক এবং অন্যান্য ব্যাংক আছে, ব্যাংকের সাথে কমিউনিকেট করিয়ে আমরা দিতে পারি। বর্তমানে যশোরের বাজারে প্রকারভেদে একটি তালের পাখা বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় বন্ধ, নির্জনতার এই সুযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আস্তানা গেড়েছে স্তন্যপায়ী বাদুড়। কলাভবনের পাশে 3টি গাছে ঝাঁক ধরে ঝুলছে এই প্রাণী। গবেষকেরা বলছেন, কোলাহলমুক্ত ক্যাম্পাস আর পর্যাপ্ত খাবারের যোগান পেয়ে বেড়েছে এর আনাগোনা। প্রাকৃতিক বনায়নে ভূমিকা রাখে বাদুড়, তাই এরা পরিবেশের জন্য আশীর্বাদ। লকডাউনে বিশ্ববিদ্যালয় বন্ধ, নেই কোলাহল। নির্জনতা পেয়ে কলাভবনের পাশের 3টি গাছে আবাস গড়েছে কলা বাদুড়ের দল। তাই এই জায়গাটা পরিচিতি পেয়েছে বাদুড় তলা নামে। নিশাচর এই প্রাণী ভোর থেকে আশ্রয় ফিরতে থাকে। কৃষ্ণচূড়া গগন শিরীষের পাশের মহুয়া গাছের ফলই এদের একমাত্র খাবার। সহজে খাদ্যের যোগান হয় বলে কলাবাদুড়ের কলোনি গড়ে উঠেছে এই তল্লাটে। খাদ্য যোগান দাতা যে সকল বৃক্ষ, সেগুলো যদি আপনার পরিবেশে লাগিয়ে রাখেন, তাহলে এদের উপর নির্ভরশীল যে সকল পশু পাখি আছে তারা সেখানে আসবে, তারা বাসা বাঁধবে, তারা খাবে, তাদের বংশবিস্তার আরেক জায়গাও ফেলে এবং তার বীজটার মাধ্যমেও যে বীজগুলো বের হয় সেই বীজগুলো দিয়ে ন্যাচারাল প্লান্টেশন হয়। সুতরাং আমরা এদেরকে সিড ডিসপার্সাল অ্যানিমেল হিসেবে আমরা চিন্তা করি। গবেষকেরা বলছেন, দেশে প্রায় 24 প্রজাতির বাদুড় আছে, যারা সবাই পরিবেশ ও মানুষের জন্য উপকারী। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবশেষে হামাসের সাথে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা 11 দিনের হামলার পর এই ঘোষণা দিল ইসরায়েলের নিরাপত্তা পরিষদ। মিশরের মধ্যস্থতায় এই সিদ্ধান্তে আসে ইসরায়েল ও হামাস। সকাল থেকেই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বিশ্ব নেতারা। এদিকে যুদ্ধবিরতিকে নিজেদের বিজয় হিসেবে দাবি করেছে হামাস। সকালে গাজার সড়কে জড়ো হয়ে উল্লাস করে ফিলিস্তিনিরা। এর আগে বৃহস্পতিবারও গাজায় 100 দফা বিমান হামলা চালায় ইসরায়েল। পাল্টা ইসরায়েলে রকেট হামলা করে হামাসও। যুদ্ধবিরতির প্রচেষ্টায় মার্কিন কূটনীতিকদের প্রশংসা করেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। এখন পর্যন্ত ইসরায়েলি বোমায় 65 শিশুসহ 232 ফিলিস্তিনি নিহত হয়েছে। অন্যদিকে 2 শিশু, 12 ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে। ইসরায়েলি হামলায় বিপর্যস্ত ফিলিস্তিনিদের পাশে থাকার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ রামাদান। এই সংকট সমাধানে বিশ্ব নেতাদের সমর্থনের বিকল্প দেখেন না তিনি। বৃহস্পতিবার দুপুরে দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন রাষ্ট্রদূত ইউসুফ। 10 মে জেরুজালেমের আল আকসা মসজিদে জুমাতুল বিদার নামাজ আদায়কে কেন্দ্র করে ফিলিস্তিনিদের উপর চড়া হয় ইসরায়েলি বাহিনী। এর জের ধরে হামাস রকেট ছুড়লে জবাবে বিমান হামলা শুরু করে ইসরায়েল। 11 দিন ধরে চলা সংঘাতে নিহত 230-এর বেশি ফিলিস্তিনি। এ অবস্থায় নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য সরকার সহ সাধারণ নাগরিকেরাও সহায়তা দিচ্ছেন ঢাকার ফিলিস্তিনি দূতাবাসে। এ উদ্যোগে কৃতজ্ঞতা জানান বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত। নির্যাতিত ফিলিস্তিনি জনগণের পাশে থাকার জন্য বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি আমি কৃতজ্ঞ। বাংলাদেশিরা শুরু থেকেই ফিলিস্তিনিদের সব সংকটে পাশে দাঁড়িয়েছে, যা সত্যি প্রশংসনীয়। ফিলিস্তিনিদের অধিকার আদায়ে বিশ্ব নেতাদের সমর্থন প্রয়োজন বলেও জানান রাষ্ট্রদূত ইউসুফ। এই যুদ্ধ ধর্মের নয়, ভূখণ্ড ও অধিকারের জন্য বলেও মনে করেন তিনি।
by launching this attack in the holiest night, Laylatul Qadr. পবিত্র শবে কদরের রাতে ফিলিস্তিনে হামলা চালিয়ে ইসরায়েল প্রমাণ করেছে ইসলামের প্রতি তাদের কোনো শ্রদ্ধা নেই। এটি ইহুদি মুসলিম যুদ্ধ নয়, ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ। ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠা ও ইসরায়েলের বিরুদ্ধে লড়তে বিশ্ব নেতাদের সমর্থন চাই আমরা। What can we do about it? ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করে রাষ্ট্রদূত ইউসুফ রামাদান বলেন, ক্ষমতা ধরে রাখতেই ফিলিস্তিনিদের উপর হামলা চালানো হচ্ছে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে গেল একদিনে করোনায় সর্বোচ্চ 4,209 জনের প্রাণহানি হয়েছে ভারতে। দেশটিতে 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 2,59,000-এর বেশি রোগী। এমন পরিস্থিতিতে সেখানকার প্রত্যন্ত অঞ্চলে বাড়ানো হয়েছে স্বাস্থ্যসেবা। গ্রামগুলোতে শুরু হয়েছে করোনা পরীক্ষা এবং টিকাদান। এদিকে বিশ্বে একদিনে করোনায় মোট প্রাণহানি 13,000 জনের এবং শনাক্ত হয়েছে 6,51,000-এর বেশি রোগী। বিশ্বে মোট প্রাণহানি ছাড়িয়েছে 34,44,000 এবং আক্রান্ত 16,58,00,000-এর বেশি। এদিকে ব্রাজিলে রাশিয়ার স্পুতনিক 5 টিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। দেশটির বেসরকারি এক ফার্মাসিউটিক্যালস সংস্থার মতে আগামী কয়েক মাসের মধ্যেই ল্যাটিন আমেরিকায় রপ্তানি করা হবে কয়েক মিলিয়ন ডোজ। ব্রাজিলে করোনায় মোট প্রাণহানি 4,44,000-এর বেশি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম 2 ওয়ানডের দল ঘোষণা করেছে বিসিবি। 15 সদস্যের দলে ওয়ানডে না খেলা একজনই পেসার শরীফুল। আইপিএল ফেরত সাকিব মুস্তাফিজ রয়েছেন দলে। দীর্ঘদিন নির্বাচকদের আস্থা পাওয়া নাজমুল শান্ত বাদ পড়েছেন। প্রাথমিক দলে থাকলেও মূল দল কিংবা 4 জনের স্ট্যান্ড বাই তালিকায় জায়গা হয়নি ইমরুল কায়েসের। প্রস্তুতি ম্যাচে 3 নম্বরে ব্যাট করতে নেমেছিলেন সাকিব। অনেকটাই নিশ্চিত ছিল বিশ্বকাপের ব্যাটিং পজিশনে ফিরতে যাচ্ছেন টাইগার অলরাউন্ডার। 3 পরীক্ষা নিরীক্ষার শেষে স্কোয়াড থেকে ছিটকে গেছেন শান্ত। সবশেষ নিউজিল্যান্ড সিরিজে পুরোপুরি ব্যর্থ হওয়ার পরেও ঘরের মাঠে বড় কোনো পরিবর্তন আসবে না নিশ্চিত ছিল, হয়েছেও তেমনই। আমরা লাস্ট ওয়েস্ট ইন্ডিজ সিরিজে এখানে হোম সিরিজে যথেষ্ট ভালো খেলেছিলাম এবং 3-0 আমরা জিতেছিলাম। তো সেই ধারাবাহিকতা ওয়ানডেতে খুব একটা চেঞ্জ করিনি আমরা। তো অলমোস্ট সবাই আছে। তো এক্সপিরিয়েন্সে আমরা আশা করি আমাদের সিলেকশন প্যানেল সবাই আমরা আশা করছি ইনশাআল্লাহ শ্রীলঙ্কার সাথে ওডিআই সিরিজটা আমরা ভালো ক্রিকেটটা খেলবো। অধিনায়ক তামিম পুরো শক্তির দল পাচ্ছেন এবার। লিটন, সাকিব, মুশফিক, মিঠুন, রিয়াদ ব্যাটিংয়ের দায়িত্ব নেবেন। স্পিন অলরাউন্ডার হিসেবে সাকিবের সাথে থাকছেন মিরাজ ও শেখ মেহেদি। আফিফ মোসাদ্দেকও আছেন। পেস অলরাউন্ডার ও পেস বোলিংয়ে থাকছেন সাইফুদ্দিন, সৌম্য, তাসকিন, মুস্তাফিজ ও শরীফুল। বেস্ট প্লেয়াররা টিমে থাকলে টিম সবসময় উজ্জীবিত থাকে এবং আমরা সবাইকে খুব ভালোভাবেই পাচ্ছি, ফিট আছে ইনশাআল্লাহ সবাই এবং প্র্যাকটিস ম্যাচে সবাই খেলছে এবং আশা করছি এই স্ট্যান্ডার্ডটা থাকলে সবাই কনফিডেন্ট থাকলে ইনশাআল্লাহ ভালো একটা সিরিজ আশা করছি। রুবেল হাসান মাহমুদ ইনজুরিতে ছিটকে গেছেন। প্রাথমিক দলে থাকলেও স্বপ্ন পূরণ হয়নি ইমরুল কায়েসের। নাইম, তাইজুল, শহীদুল ও আমিনুলকে রাখা হয়েছে স্ট্যান্ড বাই হিসেবে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা ঝুঁকির মাঝে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। সফলভাবে আসর শেষ করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বিসিবি ও সিসিডিএম। ক্লাব প্রতিনিধিদের সাথে সভা করেছে বিসিবি মেডিকেল টিম। টি-20 ফরম্যাটে লিগের জন্য হোটেল ও ম্যাচ ভেন্যুতে প্রতি দলের প্রতিনিধি হিসেবে থাকবেন চিকিৎসক। ক্রিকেটার, কোচিং স্টাফ সহ 24 জনের সদস্য থাকবে এক একটি দলে। টিম হোটেলে 4টি করে দল থাকবে। একদিন পরপর 2টি করে ম্যাচ হবে বিকেএসপি ও মিরপুরে। ক্রিকেটার, কোচিং স্টাফদের করণীয় অনলাইন সভায় জানিয়ে দিয়েছে বিসিবি। সবকিছু বিবেচনায় রেখে সফল একটা আসর শেষ করতে আশাবাদী মেডিকেল টিমের প্রধান দেবাশিস চৌধুরী। টোটাল ব্যাপারটা একটা গাইডলাইন তৈরি করা হয়েছে, যেটা ক্লাবগুলির কাছে অলরেডি পাঠানো হয়েছে। তো মূলত খেলা শুরু হওয়ার আগে আমরা কয়েক দফা কোভিড টেস্ট করে খেলোয়াড়দেরকে আবাসিক হোটেলে তুলব এবং গত বঙ্গবন্ধু কাপ এবং প্রেসিডেন্ট কাপের গত বছরে অনুষ্ঠিত এই খেলাগুলিতে আমরা যে ধরনের প্রোটোকল ফলো করেছি অনেকটা একই ধরনের প্রোটোকল আমরা ফলো করার চেষ্টা করব। সমালোচনার বিতর্কে বেশিরভাগ মানুষ ভেঙে পড়ে, কিন্তু সাকিব আল হাসানের বেলায় ঘটে উল্টোটা। অতীতে বারবারই দেখা গেছে সেটা। সর্বশেষ আইপিএলকে প্রাধান্য দিয়ে শ্রীলঙ্কা সফরে না গিয়ে আরেক দফা সমালোচনার মুখে পড়েন সাকিব।
ফলে লঙ্কার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে বিশ্বসেরা অলরাউন্ডারই হতে পারেন টাইগারদের সেরা অস্ত্র। সাকিব স্পেশাল চ্যাম্পিয়ন ক্রিকেটার, আর চ্যাম্পিয়ন বলেই সব প্রশ্নের জবাব মাঠেই দিতে পছন্দ করেন, পারেনও তিনি। 1 বছর নির্বাসনে থেকে রঙিন প্রত্যাবর্তন তার সবশেষ প্রমাণ। ওয়ানডেতে উইন্ডিজ হয়েছিল হোয়াইট ওয়াশ, সাকিব হয়েছিলেন সিরিজ সেরা। ইনজুরি সমস্যা, পারিবারিক কারণ আর আইপিএল ইস্যু ফেরার পর আবারও দূরে ঠেলে দেয়। নিউজিল্যান্ডে ভরাডুবি আর শ্রীলঙ্কা সফরের ব্যর্থতা বারে বারেই সাকিবকে মনে করিয়ে দিয়েছে। সমালোচনা বিতর্ক সঙ্গী করে আইপিএলে গিয়ে সাকিব কি পেয়েছেন? কলকাতায় ভিড়ে যে প্রত্যাশা ছিল তার ধারে কাছেও যেতে পারেননি। টানা 3 ম্যাচ খেলে বসতে হয়েছে সাইড বেঞ্চে, তাতে কম বেশি কটু কথাও তো শুনেছেন। শ্রীলঙ্কা সিরিজের আগে তাই ঘুরে ফিরে সামনে কামব্যাকের মন্ত্র, সব ভুলিয়ে দেওয়ার সুযোগ তো 22 গজেই। আর সেই পরীক্ষায় 2019 বিশ্বকাপে যে সবচেয়ে বড় প্রেরণা, সেবারও যে হায়দ্রাবাদ উপেক্ষার জবাব বিশ্বকাপে দিয়েছিলেন ম্যাজিক্যাল পারফরমেন্সে। 3 ফরম্যাট মিলিয়ে টানা 10 ম্যাচে ব্যর্থ বাংলাদেশ, জয়ে ফেরার প্রহর গুনছে। সাকিবও ফিরে পাচ্ছেন 3 নম্বর পজিশন। 3 বছরের বেশি সময় পর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে নামবেন সাকিব। তিনি থাকা মানেই তো প্রতিপক্ষ বধে জম্পেশ পরিকল্পনা, সতীর্থদেরও সাহসী হয়ে ওঠা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সুইজারল্যান্ডের দুর্দান্ত বাংলাদেশের আর্চাররা বিশ্বকাপ স্টেজ 2 প্রতিযোগিতায় রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে রোমান সানা ও দিয়া সিদ্দিকি। ফাইনালে ওঠা লড়াইয়ে কানাডাকে 5-3 সেটে হারিয়েছে রোমান দিয়া জুটি। লুজানে দিনের শুরু থেকেই অপ্রতিরোধ্য বাংলাদেশ, রোমান দিয়া জুটির সামনে 5-1 সেটে উড়ে গেছে র্যাঙ্কিংয়ের 1 নম্বর দল জার্মানি। শক্তিশালী স্পেনও হেরেছে 5-4 সেটে। রোববার স্বর্ণের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। দেশের দ্রুততম মানব হয়েও টোকিও অলিম্পিকের জন্য মনোনীত হননি ইসমাইল হোসেন। বিষয়টি পুনঃমূল্যায়নের দাবি জানিয়েছেন তিনি। অতীতে অলিম্পিকের জন্য 100 মিটার স্প্রিন্টে সেরাকে বেছে নেওয়া হলেও এবার 400 মিটারের জহির রায়হানকে বেছে নেওয়া হয়েছে। ফেডারেশনের সাথে আলোচনা করে বিষয়টি সুরাহা করা হবে, আশ্বাস দিয়েছে অলিম্পিক অ্যাসোসিয়েশন। বিশ্ব অ্যাথলেটিক্সে বাংলাদেশের নেই বলার মতো কোনো অবস্থান। ওয়াইল্ড কার্ডের মাধ্যমে হয় অলিম্পিক অংশগ্রহণ। এবার সেটা নিয়েই বিতর্কের মুখে পড়েছে অ্যাথলেটিক্স ফেডারেশন। গতির ঝড় তোলা 100 মিটার স্প্রিন্ট থেকেই বরাবর বেছে নেওয়া হয়েছে, এবার সেটা বদলে যাওয়াতেই হয়েছে সংকট। সবশেষ বাংলাদেশ গেমসে 10.50 সেকেন্ডে শ্রেষ্ঠত্ব নিয়ে টোকিও যাত্রার আশায় বুক বেঁধেছিলেন ইসমাইল, কিন্তু শেষ মুহূর্তে হলো স্বপ্নভঙ্গ। ইসমাইল নন, অলিম্পিকের জন্য 400 মিটারের সেরা জহির রায়হানকে বেছে নেয় ফেডারেশন। সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় নির্বাচন প্রক্রিয়া পুনঃমূল্যায়নের দাবি দেশের দ্রুততম মানবের। এইটা কিভাবে সিলেকশন হয় তা আমি জানি না, তা আশা করব যে আমি অলিম্পিকের মাধ্যমে এটা পুনর্বিবেচনায় আনার জন্য আমি অ্যাপ্লিকেশন করছি, যে এটা যদি আবার পুনর্বিবেচনায় এনে আমাকে সুযোগ দেওয়া হয় তাহলে আমি মনে করব যে সঠিক ডিসিশন হবে। অলিম্পিকে যাবার জন্য যে শর্ত সেটা কি পূরণ করেছেন জহির রায়হান? সবশেষ বাংলাদেশ গেমসে অংশ নেননি। 2020 সালে তার পারফরমেন্স বিবেচনায় নিয়ে নেওয়া হয়েছে সিদ্ধান্ত। বর্তমানে রায়হানের পারফরমেন্স এবং ফিটনেস কোন পর্যায়ে আছে সেটা যাচাই করার আশ্বাস মিলেছে। এটা তো অ্যাথলেটিক ফেডারেশন বলতে পারবে যে তারা যে পাঠিয়েছে তার কি ভিত্তিতে, তাদের একটা ভিত্তি অবশ্যই আছে। হয়তো জহির রায়হানের যে নাম পাঠিয়েছে 200 মিটার স্প্রিন্টে এখন পর্যন্ত তার টাইমই বেস্ট, কিন্তু এটা হলো 2020 সালের, কারণ গত নবম বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে সে 6 ছিল, সে অংশগ্রহণ করতে পারেনি। ওয়াইল্ড কার্ড ইস্যুতে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ফেডারেশন, তবে নির্বাচন কমিটির সাথে নতুনভাবে আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে সাম্প্রতিক বিতর্কে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিরতিহীন সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। করোনা টিকা সংকটে বাড়ছে উদ্বেগ, দ্বিতীয় ডোজ নিয়ে অনিশ্চয়তায় প্রথম ডোজের গ্রহীতারা। এসএসসি এইচএসসি পরীক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান খোলার চিন্তা, শিক্ষকদের টিকা দেয়া প্রায় শেষ বলছে মন্ত্রণালয়। জামালপুরে টিআর কাবিটা প্রকল্পের অর্থ নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ, সুবিধা বঞ্চিতদের সোলার প্যানেল পেলেন সচ্ছলরা।
বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হতে পারে কাল, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে, বলছে আবহাওয়া অফিস। এবং টানা 11 দিনের হামলার পর মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতির ঘোষণা ইসরায়েল ও হামাসের, স্বাগত জানালেন জো বাইডেন। এই ছিল বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।